রোহিঙ্গা গণহত্যার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অং সান সুচির সরকার গণহত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় এ পথ সুগম হয়েছে বলে মনে করেন তারা। এর জন্য দরকার ব্যাপক কূটনৈতিক তৎপরতা। রোমভিত্তিক পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক গণ আদালত রোহিঙ্গা গণহত্যার জন্য অং সান সুচির সরকারকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের 7 বিচারকের প্যানেল বলেছে, শুধু রোহিঙ্গা নয়, কাচিন, কারেন সহ অন্যান্য জাতিগোষ্ঠীও সরকারের নিপীড়নের শিকার। এ রায় আন্তর্জাতিক মহলের প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এই জাতীয় ঘটনা সারা বিশ্ববাসী দেখেছে, সারা বিশ্ববাসী জানে। অথবা আমার মনে হয় এই রায়টা সারা বিশ্ববাসীর প্রত্যাশা, যারা শান্তিকামী মানুষ তাদের প্রত্যাশা পূরণ করেছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে পারে। রাশিয়া যতদিন না পরিস্থিতির পরিবর্তন ঘটাবে, তাদের অবস্থানের পরিবর্তন ঘটাবে, আমরা কিন্তু মানে ইউনানিমাস কোনো ডিসিশন আইসিসি সিকিউরিটি কাউন্সিল থেকে পাবো না। জেনারেল কাউন্সিলের রেজলিউশন দিয়ে আসলে আইসিসিতে যাওয়া যায় না, আমাদেরকে সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন দরকার। নির্ভর করবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর, পররাষ্ট্রমন্ত্রীর উপর, আমাদের পররাষ্ট্র যে সমস্ত মিশনগুলো আছে বাইরে, সেগুলো কি করে কাজ করছে, কি করে বাইরের দুনিয়াতে বিষয়টা নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার সরকার দোষী প্রমাণিত হলে বাংলাদেশ একই আদালতে ক্ষতিপূরণের দাবিতে মামলা করতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবেলায় আগামী 6 মাসে $20 কোটি অর্থ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে এই অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিন্স। গত 9 সেপ্টেম্বর $7.80 কোটি অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছিল সংস্থাটি। তবে রোহিঙ্গা শরণার্থী আসা অব্যাহত থাকায় আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন। 25 আগস্ট রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে প্রায় 4.5 লাখ রোহিঙ্গা। বিপুল সংখ্যক শরণার্থীকে সাহায্য দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বাহিনীর কড়া নজরদারির পরও কক্সবাজার শহরে ঢুকে পড়ছে হাজার হাজার রোহিঙ্গা। ভাষাগত এবং চেহারায় মিল থাকায় সহজে রোহিঙ্গারা মিশে যাচ্ছে স্থানীয়দের সঙ্গে। এদিকে গেল এক সপ্তাহে শহরে প্রবেশের সময় 5,000-এরও বেশি রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মিয়ানমারের মংডুর আলিথুন গ্রামের স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আব্দুল হামিদ। পড়াশোনায় মেধাবী এই কিশোরের পরিবার বেশ সচ্ছল। দোকান, চাষের জমিসহ কয়েকটি ভাড়ায় চালিত গাড়িও আছে তাদের। কিন্তু নির্যাতনের মুখে পরিবারের অন্য সদস্যদের সাথে 2 সপ্তাহ আগে পালিয়ে আসে বাংলাদেশে। 2 দিন পর চলে আসে কক্সবাজার শহরে। ইতিমধ্যে শহরে একটি বাসা ভাড়াও নিয়েছে তারা। আমি বার্মায় 10ম শ্রেণীতে পড়ি। সেখানে মগ আমাদের উপর নির্যাতন করছে, তাই আমরা বাংলাদেশে চলে এসেছি। আমাদের রাস্তায় পড়ে থাকা সম্ভব নয়, সেখানে বৃষ্টি হয়, তাই কক্সবাজার চলে এসেছি। এরকম লুকিয়ে কক্সবাজারে এসেছে আরো অন্তত 20,000 পরিবার। মূলত যারা আর্থিকভাবে সচ্ছল তারাই আসছে শহরে। ক্যাম্পে থাকার পরিবেশ না থাকায় এভাবে থাকতে চান তারা। আমরা কোনো পথঘাট চিনি না, সেখানে আমাদের থাকার উপযোগী বাড়িঘর নির্মাণ করে দিলে আমরা ক্যাম্পে চলে যাব। টেকনাফ এবং কুতুপালং এলাকায় রাস্তাঘাটে থাকা আমাদের জন্য কষ্টকর, তাই আমরা শহরে চলে এসেছি। একটি ভাড়া বাসায় আমরা 14 জন থাকছি। শহরে রোহিঙ্গারা সাময়িক আশ্রয় নিলেও তারা বেশি দিন স্থায়ী হতে পারবে না বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আর পুলিশ জানিয়েছে ক্যাম্পের বাইরে থাকতে পারবে না কোনো রোহিঙ্গা। নিবন্ধন না থাকলে তারা কিন্তু আগামীতে কোনো রেশনও পাবে না, সুযোগ সুবিধাও পাবে না, এবং তারা কোনো রিলিফও পাবে না। তো সুতরাং আমার মনে হচ্ছে তারা ঠিকই ক্যাম্পে ফিরে যাবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি এখন মনে করছি না। শহরে আমরা বিভিন্ন বাড়ির মালিক যারা আছে তাদের মাইকিং করা হয়েছে। আসলে এটা শুধু একা পুলিশ করবে না, সবাই যদি সম্মিলিতভাবে পুলিশকে সাহায্য করে, আমার মনে হয় এই রোহিঙ্গার একটা নির্দিষ্ট এলাকায় রাখা কোনো সমস্যা হবে না। পুলিশের দেয়া তথ্য মতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় 6,000-এর বেশি রোহিঙ্গা ভাড়া করা বাসায় আশ্রয় নিয়েছে। কিন্তু বাস্তবে এই সংখ্যা লাখ ছাড়িয়েছে বলে জানান স্থানীয়রা। তৌফিকুল ইসলাম লিপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম 3 মাসের মধ্যে শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ভাষাগত জটিলতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ধীর গতিতে চলছে নিবন্ধন কার্যক্রম। এছাড়া শরণার্থীদের অনেকের কাছেই পৌঁছেনি নিবন্ধনের খবর। কুতুপালং ক্যাম্পের সামনে বেশ আড়ম্বরেই চলছে রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম। তবে বাস্তবতা হলো এই তালিকা তৈরির বিষয়টি এখনো অনেক শরণার্থীর কাছেই অজানা। এখানে লিস্ট কোথায় করছে জানি না, খোঁজ করেও পাচ্ছি না। ঘরে এসেও কেউ কিছু বলে যায়নি। আমি আসছি 7 দিন। প্রথমে ঘুমধুম ছিলাম, এখন আমাদের পাহাড়ের ভেতর পাঠিয়ে দিয়েছে। তালিকা নিয়ে কিছু জানি না। ত্রাণ সহায়তা, আশ্রয়ন, নিরাপত্তা ইস্যু বিবেচনায় নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি পুরনোদের বায়োমেট্রিক নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। 11 সেপ্টেম্বর থেকে গত 12 দিনে তালিকাভুক্ত হয়েছে 11,118 জন শরণার্থী। এই অবস্থায় নির্ধারিত সময় 3 মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজিবির সহায়তায় রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে পাসপোর্ট অধিদপ্তর। শরণার্থীদের ঠিকানা ও পরিচয় নির্ভুল করার উপর জোর দেয় সময় বেশি লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভাষার ভিন্নতার কারণে ওদের সঙ্গে তথ্য আদান প্রদানে সমস্যা হচ্ছে। এজন্য দোভাষী সাহায্য নিচ্ছি আমরা। এদের মধ্যে যেসব রোহিঙ্গা এরই মধ্যে নিবন্ধন করেছে তারাই বেশি সাহায্য করছে। কর্তৃপক্ষ বলছে নিবন্ধন কাজে গতি আনতে শনিবার থ্যাংখালিতে চালু হচ্ছে একটি আলাদা কেন্দ্র। আগের 20টির সঙ্গে যোগ হচ্ছে আরও 30টি বুথ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী আজ থেকে কাজ শুরু করবে। শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। রোহিঙ্গাদের অস্থায়ী আবাসন, ত্রাণসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে সহায়তা চেয়ে বৃহস্পতিবার সেনাবাহিনীকে চিঠি দেয় কক্সবাজার জেলা প্রশাসন। প্রশাসন জানায় এসব কাজে সেনাদের অংশ নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল চিঠির মাধ্যমে তা দূর হয়েছে। এরই মধ্যে উখিয়ায় শরণার্থীদের নির্ধারিত এলাকা পরিদর্শন করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী আজকের থেকে জাস্ট ওরা রেকি করছেন, বিভিন্ন পয়েন্টে রেকি করছেন এবং তারা কিভাবে রিলিফগুলি ডিস্ট্রিবিউশন করবে, রাস্তাগুলি কীরকম, লোক সংখ্যা কীরকম, এবং সেই বিষয়গুলি নিয়ে মূলত কাল থেকে অপারেশন শুরু হবে আনুষ্ঠানিকভাবে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে আজ থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী। সকাল 8টার দিকে সেনাবাহিনীর 2টি দল কাজ শুরু করে। তারা উখিয়া ও টেকনাফে কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করছে তারা। তাদের সঙ্গে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সেনাবাহিনী তো এর মধ্যে কাজ শুরু করেছে, তো প্রাথমিকভাবে শুরুতেই তারা কি কি বিষয় দেখভাল করবে? আমি এখন রয়েছি মূলত বালুখালী ক্যাম্পের পাশে এবং আমরা সকাল 8টার দিকে দেখেছি যে সেনাবাহিনীর একটি বেশ বড় দল, যারা পরবর্তীতে 2 ভাগে ভাগ হয়ে একটি টেকনাফ এবং আরেকটি উখিয়া সরকারি কলেজের যে মাঠ সেখানে অবস্থান নিয়েছে। এবং প্রাথমিকভাবে যেটি তারা করতে চান বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগে অ্যাসেসমেন্টটা করতে চান, অর্থাৎ তাদের এখানে কাজের পরিধিটা কিভাবে শুরু করবেন সে বিষয়ে একটি পরিকল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা আসলে প্রথমত কোন কোন এলাকাগুলোতে কাজ করবেন সে বিষয়ে একটি ধারণা নেওয়ার জন্য তারা কিছু আজকে অন্তত তারা মাঠে কিছু কাজ করতে চান। এর বাইরে আসলে জেলা প্রশাসনের যে ত্রাণ কার্যক্রম রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন মূলত এখানে, তাদের যে ত্রাণগুলো নিয়ে সেগুলো সঠিকভাবে বিতরণ করার বিষয়টি, সেখানেও কিন্তু সেনাবাহিনীর একটি বড় ভূমিকা থাকবে। এবং সেই প্রেক্ষাপটে হয়তো সেনাবাহিনী যে ত্রাণ রেজিস্ট্রেশন বা নিয়ন্ত্রণ কক্ষ যেটি, সেখানেও কাজ তারা করতে পারে, তবে সেটি জেলা প্রশাসনের সাথে একটি সমন্বয়ের বিষয় রয়েছে। এর বাইরে আসলে এখানে শৃঙ্খলা রক্ষার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ গত সময় আমরা দেখেছি যে মূলত জেলা প্রশাসনেরকেও যথেষ্ট যে দুর্ভোগটি পোহাতে হয়েছে, যে জায়গাটিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেটি হচ্ছে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে
ত্রাণ বিতরণ করা, সেই কাজটি আসলে তারা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখনো পর্যন্ত আসলে তারা ইতোমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং তারা দুটি আলাদা আলাদা দলে ভাগ হয়ে দুই জায়গায় অবস্থান নিয়েছেন। তবে ওই অর্থে যদি বলি একেবারে মাঠে সরাসরি কাজ শুরু করার কাজটি হয়তো শুরু করতে আরো ঘন্টা খানেক বা তারও বেশি সময় লাগতে পারে। অনুপম, বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম কতটা এগিয়েছে বা দ্রুত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? আসলে আমরা যেটি গতকালের যে তথ্য তাতে প্রায় 11,000-এর কিছু বেশি সংখ্যক লোক বা রোহিঙ্গাকে ইতোমধ্যে বায়োমেট্রিক তালিকার আওতায় আনা হয়েছে। কিন্তু এখানে মূল বিষয়টি হচ্ছে এই গতিতে যদি চলতে থাকে তাহলে আমরা দেখছি যে প্রায় 1 বছর 1 মাসের মতো সময় লাগবে। সেই প্রেক্ষাপটে গত পরশুদিন যখন সেনাপ্রধান এখানে এসেছিলেন তিনি কিন্তু এখানে যে বিজিবির যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন যাতে এই কম্পিউটারের সংখ্যা 20টি থেকে বাড়িয়ে 50টি করা হয় এবং সেই অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং আমরা যতদূর জানি যে আজকে থেকে আলাদা একটি সেন্টার তৈরি করা হবে, অর্থাৎ অনুপম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার একটা প্রতিবেদনে আমরা দেখেছিলাম যে শরণার্থীদের অনেকেই জানে না বায়োমেট্রিক পদ্ধতির নিবন্ধনের বিষয়টা বা তাদের কাছে যাওয়া হচ্ছে না। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসলে এই বিষয়ে প্রচারণা চালানো এখনো শুরু হয়নি। আমরা যতদূর দেখেছি যে শুধুমাত্র যে সেন্টারটিকে ঘিরে আসলে তালিকাটি করা হয় সেই তালিকার আশেপাশে যারা আছেন তাদেরকে আসলে ডেকে এনে বলা হচ্ছে। কিন্তু আসলে এখানে পুরো এলাকা প্রায় 6-7 বর্গ কিলোমিটার এলাকারও বেশি জায়গা এবং এখানে যেমনটি যে একটি মাইকিং এর বিষয় রয়েছে সেটি আসলে এখনো আমাদের চোখে পড়েনি এবং সেই প্রেক্ষাপটে আমরা জিজ্ঞাসাও করেছিলাম যারা এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে রোহিঙ্গারা, তারা আসলে খুব বেশি জানে না, তাদেরকে কেউ সেই খবরটি দেয়নি এবং অনেকে আমাদের কাছ থেকে প্রথম শুনেছে। আরেকটি বিষয় এখানে রয়েছে সেটি হচ্ছে রোহিঙ্গাদের নিজেদের মধ্যেও কিছুটা অনীহা রয়েছে। তারা আসলে বুঝতে পারছে না যে এই রেজিস্ট্রেশন বা এই তালিকার মধ্যে আসলে কি ধরনের সুযোগ সুবিধা তারা পাবে বা আদৌ কোনো সুযোগ সুবিধা পাবে কিনা। এই যে রোহিঙ্গারা যে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, তাদের এই ছড়িয়ে পড়া ঠেকাতে যেসব ব্যবস্থা নিয়েছে প্রশাসন তা কতটা কার্যকর হচ্ছে? সেটাই বলছিলাম যে অনেকেই আসলে ছড়িয়ে পড়ার একটি চিন্তাও তাদের মধ্যে আছে এবং সেই প্রেক্ষাপটে অনেকেই এই রেজিস্ট্রেশনের আওতায় যেতে চান না। আর এই বিষয়টি যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টিকে যাতে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেজন্য আসলে অনেকগুলো চেকপোস্ট আমরা ইতিমধ্যে জেনেছি যে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় 80টির মতো চেকপোস্ট রয়েছে এবং এই চেকপোস্টগুলো দিয়ে প্রতিনিয়ত গাড়িগুলোকে এবং বিভিন্নভাবে যারা ঢুকে পড়ার চেষ্টা করছে তাদের প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে।